জুলাই গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় লালবাগ থানার মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। একই সাথে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এস.এম. আরিফের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। পরে তাকে তোলা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 2 দিনের রিমান্ড আবেদন করলে নামঞ্জুর করেন আদালত। একই সাথে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত। আসামিপক্ষের আইনজীবী জানান, শিরিন শারমিনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। এই মামলায় একটাই অজামিনযোগ্য ধারা আছে, এটা হচ্ছে ৩২৬। কিন্তু যেহেতু উনি স্পিকার ছিলেন, ওনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারেই ছিল না, তো উনি তো আসলে এই জুলাই আগস্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারেন না। এর আগে মঙ্গলবার ভোর রাতে ধানমন্ডির একটি বাসা থেকে আটক হন সাবেক এই স্পিকার। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানায় পুলিশ। ভোর রাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে। যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। লালবাগ থানার মামলায় শিরিন শারমিন ছাড়াও আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন। জুলাই আন্দোলন চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযোগে নাম থাকা চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আগেই অন্য মামলায় গ্রেপ্তার করা হয়। জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন ২০২৬ পাশ হয়েছে। পাশ হওয়া এই বিলে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনে বিলটি পাশ করা হয়। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত ১৪টি বিল সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে। ইউসুফ আলীর রিপোর্ট। কনফিউশন থেকে যেতে পারে। সাংবিধানিক সময়সীমার দিনক্ষণ ঘনিয়ে আসায় অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত এবং সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের লক্ষ্যে অধিবেশন ২ সেশনে পরিচালনার সিদ্ধান্ত হয়। সকাল 10:30টায় দিনের প্রথম সেশন বসে। এখন থেকে বিধি উল্লেখ করবেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে অধ্যাদেশের উপর বিশেষ কমিটির রিপোর্টের আলোকে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপন করা হয়। বিলের উপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকা তা নিয়ে কোনো আলোচনা হয়নি। মন্ত্রীদের প্রস্তাবে বিলগুলো একে একে উত্থাপন, বিবেচনা ও পরে কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের প্রস্তাবক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলটি সংসদে উত্থাপন ও পাশ হয়। বিলটিতে গুমকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এটি এমন একটি বিল যে বিলের মধ্যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন,
তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। বিলটি পাশের পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন আমার কাছে এটা অনাহুত। বিরোধী দলীয় নেতার বক্তব্যে আইনমন্ত্রী কথা বলার চেষ্টা করলে তাকে থামিয়ে দেন স্পিকার। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। সংসদে শেখ পরিবারের নামে 3টি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণে নাম পরিবর্তনের পৃথক 3টি বিলও সংসদে উত্থাপন ও কণ্ঠভোটে পাশ হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পাশ হওয়া অন্য বিলগুলো হলো হাওর ও জলাভূমি সংরক্ষণ, কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর, সিভিল কোড অ্যামেন্ডমেন্ট ও রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট। বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল। সংসদে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিল উত্থাপন হলেও তা পাশ হয়নি। আর দিনের শুরুতে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল কার্যসূচিতে থাকলেও তা উত্থাপন করা যায়নি। চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদকে জানান, অর্থ ব্যয়ের বিষয় জড়িত থাকায় বিলটি উত্থাপনে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। অর্থ সংক্রান্ত যে কোনো বিলই মাননীয় রাষ্ট্রপতির। বিকেলের সেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা রাষ্ট্রপতির ভাষণ নিয়ে নানা কথা বলার পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যার কথা তুলে ধরেন। মহামান্য রাষ্ট্রপতি কি সুন্দর করে বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ ভোট চোর। রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, বিনিয়োগ নির্ভর অর্থনীতি তৈরি করা। জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল এবং খানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসাবে ঘোষণা সরকারিভাবে দেওয়া হোক। টেকসই বেড়িবাঁধ যাতে তৈরি করা হয় সেজন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমরা জানতে পেরে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 185 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন। রায়ে সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ হতে 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু বলেছেন, এখন জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। আছে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। জ্বালানি মন্ত্রী জানান, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল 1,64,644 মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে 10,500 টন এবং পেট্রোল 16,000 টন। তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুদ ও কালো বাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে অভিযানে 40,48,465 লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেল সরবরাহ মনিটরিং করার জন্য জেলা বিপিসি মন্ত্রণালয় পর্যায়ে ভিজিলেন্স টিম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রতিদিন সকাল 9:30 থেকে জেলা প্রশাসক সমন্বয়ে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে সভা করা হচ্ছে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকটের মধ্যে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেক পাম্প বন্ধ থাকায় খোলা পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। চালকদের দাবি, তেল মজুদ থাকা সত্ত্বেও সব পাম্প চালু না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। শবনম আপনের রিপোর্ট। জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এ যেন এখন নগরবাসীর নিত্যচিত্র। একদিকে কিছু পাম্প পুরোপুরি বন্ধ, অন্যদিকে খোলা পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। 90% হচ্ছে পাম্প বন্ধই। আপনার যেগুলো পাম্প খোলা আছে সেগুলোতে হচ্ছে লম্বা, খুবই লম্বা সিরিয়াল, অলমোস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে। এইভাবে যে কর্মক্ষেত্র ঘন্টাগুলো নষ্ট হচ্ছে, কিছু করার নাই। তেল পাচ্ছি বাট লাইন বেশি, ভোগান্তি আর কি জনগণের টু মাছ। ভার্সিটি শেষ করে এসে দাঁড়ায় থাকা,
প্রত্যেক দিনই এরকম হয়। আমাদের চাহিদা যতটুকু অতটুকু দিতে পারছে না, যার জন্য আমাদের ডেইলি এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। আমি তেল পাইছি মোটামুটি 2 ঘন্টা পর। মাঠ পর্যায়ে দেখা গেছে বেশ কিছু পাম্পে সরবরাহ না থাকার অজুহাতে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 2 ঘন্টা ধরে লাইনে আছি। সব পাম্প খোলা থাকলে আমাদের অনেকটা টাইম সেভ হইতো, আর অনেক জলদি তেল পেয়ে যাইতাম। সব পাম্পগুলো খোলা থাকতো তাহলে আর তেলের এই সংকট থাকতো না, হয়তো কিছুটা কমতো। ঢাকা শহরের প্রত্যেকটা পাম্পে যদি তেল দেওয়া হতো তাহলে এই একটা পাম্পের উপর এত চাপ পড়তো না। সরকারের উচিত যে পাম্পগুলো বন্ধ রাখছে ওদের লাইসেন্স বাতিল করা, কারণ এরা দিতে পারলে ওরা কেন পারবে না? এরা বেশি দিলে ওরা কম দিবে, কিন্তু টোটালি বন্ধ রাখছে। এই সংকটে শুধু চালক নয়, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরাও। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও প্রকট হতে পারে এমন আশঙ্কা ভুক্তভোগীদের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। সরকারি বিরোধী দলকে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনে 11 দলের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়নে 5 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। শবনম অবনীর আরেকটি রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়নে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় 11 দলীয় ঐক্য ঘোষণা করেছে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জরুরি বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাই রাজপথেই সমাধান খুঁজবে 11 দলীয় ঐক্য। আমরা রাজপথে ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছি। গত 4 তারিখ রাজপথে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। আজকে আমাদের 11 দলের শীর্ষ পর্যায়ের মিটিং ছিল। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষা করা হচ্ছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঐক্যমত্য কমিশনে যে সকল প্রস্তাবনাগুলো গৃহীত হয়েছে এবং সেই আলোকে যে জুলাই সনদ হয়েছে এবং যে সকল অধ্যাদেশগুলো জারি হয়েছে, সেই সকল অধ্যাদেশগুলো আইনে পরিণত করার জন্য দাবি জানিয়ে আসছে। সংবাদ সম্মেলনে 5 দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, সরকারের অবস্থানই বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। আজকে 11 দলীয় ঐক্যের বৈঠকে আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি। আমরা এটা নিন্দা করি। দেশের বড় বড় আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষকরা পার্লামেন্টের বাইরে গোল টেবিল করছেন, সেমিনার করছেন। তাদের এই ব্যাখ্যা যে ঠিক নয়, জনগণের অভিপ্রায়ের উপরে যে কোনো আইন চলে না, তার যথেষ্ট আইনি ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছেন। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেছেন, ভোটের কালি মোছার আগে এই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মারাত্মক অবহেলিত ছিল স্বাস্থ্য খাত। স্বাস্থ্যসেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ স্লোগানে এবারে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। র্যালিটি জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। বিজ্ঞানের জন্য, রিসার্চের জন্য অকাতরে দান করা উচিত রাষ্ট্রকে। এখনো কারো 2, 3, 5 লাখ টাকার মধ্যে রিসার্চ কাউন্সিলে একজনকে রিসার্চের জন্য সেখানে তার বাইন্ডিং থাকবে। এই দিকটা সরকারকে দেখতে হবে। সরকার দ্রুত গতিতে পদক্ষেপ নেবেন। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 11 জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে 1236 শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গত 24 ঘন্টায় যে 11 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামের মৃত্যু হয়েছে একজনের, বাকিদের হামের উপসর্গ ছিল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 22 জন শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও
128 জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 1398 জন। আরও 6883 শিশুর হামের উপসর্গ রয়েছে। এই রোগের সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর পরের স্থানে আছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে গত 24 ঘন্টায় 186 জন শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও 499 জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারা দেশের মতো গোপালগঞ্জের কোটালীপাড়ায়ও দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। গত এক সপ্তাহে প্রায় 25 জন হামের সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধি কাজী পলাশের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। সারা দেশের মতো গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেড়ে চলছে হামের রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে হামের রোগীদের চিকিৎসা সেবায় চালু করেছেন আইসোলেশন ওয়ার্ড। গত এক সপ্তাহে হামের রোগী প্রায় 25 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 15 জন রোগী। একজনের অবস্থা ছিল ক্রিটিক্যাল। মোহাম্মদ এমাদুল হক জানান, তার 3 মেয়ে, তার বোনদের 3 মেয়ে এবং 3.5 বছর বয়সী আব্দুল্লাহ সহ একই পরিবারের 9 জন হাসপাতালে ভর্তি হয়েছে। আমার এই 3টি মেয়ে, প্রথমে কয়েকদিন আগে 4-5 দিন আগে থেকে জ্বর, কাশ, ঠান্ডি, বমি শুরু হয়েছে। তো গত 2 দিন আগে হাসপাতালে দেখাই গেছে। আমাদের পরিবারে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়জন? ভর্তি 9 জন আছে। ভর্তি হয়েছেন কয়দিন আজকে? ভর্তি আজ 3 জন আছে, 3 দিন, আর আজকে হয়েছে 3 জন। এছাড়াও সানাউল্লাহর 4 বছর বয়সী ছেলে আবরার এবং হানিফ কাজীর 6 বছর বয়সী জোনায়েদ কাজী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। ঔষধ দিচ্ছে, ঔষধ খাওয়াইতেছি। গতকালকে ঔষধ খাওয়াইছি। 98-99 জ্বর ছিল। পরে আজকে রাত্রে 102 জ্বর হয়েছে। 102 জ্বর হতে 102 জ্বরের পরে আবার ওষুধ খাওয়াইছি। পরে আস্তে আস্তে ধীরে ধীরে কমছে। কোটালীপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস আশ্বাস দিয়ে জানিয়েছেন, রোগীদের চিকিৎসা সেবায় কোনো ধরনের সমস্যা হবে না এবং হামের সংক্রমণ সচেতনতা নিয়ে উপজেলার প্রতিটি ওয়ার্ডে প্রচারণা চালানো হচ্ছে। সারা বাংলাদেশে হামের যে একটা প্রাদুর্ভাব শুরু হয়েছে, তার থেকে আমাদের কোটালীপাড়া বাইরে নেয়, কিন্তু আমাদের এখানে সংক্রমণের হার কম, অনেকটাই কম। তো আমরা গত 1 এপ্রিল থেকে আমরা আমাদের ইনডোরে আলাদা হাম আইসোলেশন ওয়ার্ড চালু করছি। কোটালীপাড়া প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা বাড়ি বাড়ি আমরা আমাদের স্বাস্থ্য শিক্ষা পৌঁছে দিচ্ছি। তামান্না সাদিকা, মাই টিভি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি সরকার শিক্ষা বান্ধব বেগম খালেদা জিয়া শিক্ষাকে সব থেকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা আশপাশের কোনো দেশে নেই। মন্ত্রী বলেন, শিক্ষা খাতে ধস নামার পেছনের প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে। আগামী ভবিষ্যৎ প্রজন্ম আসছে পেনলেস, পেপারলেস এডুকেশন। সেই জন্য আমরা ডিজিটাল এডুকেশনে কাজ আমাদের করতে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি.কে গৌস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। একই সঙ্গে মামলা থেকে নিজেদের অব্যাহতির দাবি জানান। এর আগে বেলা 12টার দিকে আরিফুল হক চৌধুরী সহ অন্য আসামিরা আদালত চত্বরে এসে হাজির হন। মামলার শুনানির জন্য আদালতের নিরাপত্তাও জোরদার করা হয়। পরে শুনানিতে সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, মহানগর পিপি বদরুল আলম চৌধুরী সহ আরও অনেকে অংশ নেন। করার জন্য আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই, আমাদের বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি হুইপ জি.কে গৌসকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামির শ্রেণীভুক্ত করা হয়েছিল। নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21শে আগস্ট 10টা ক্যাবিনেট সংশোধন আমরা একই কিন্তু সেটিকা বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, বিএনপির নেতৃত্বকে ধ্বংস করার জন্য হয়রানিমূলক এই মামলাটা দায়ের করা হয়েছিল।
ভোলায় হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো, যাদের অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোক্তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে কাজ করে যাচ্ছেন তারা। ভোলা থেকে আরিফ হোসেন লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবের রহমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের এলপিজি গ্যাসের বাজারেও। ভোলায় সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো। 12 কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত 1728 টাকায় গ্যাস বিক্রির কথা থাকলেও বাস্তবে সেই মূল্য মানছেন না ডিলার ও খুচরা বিক্রেতারা। 2000 টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাসের সিলিন্ডার। আজকে গ্যাসের খুচরা মূল্যের বাজার যাচ্ছে 1950 টাকা থেকে 2000 টাকা, কোম্পানি ভেদে 2100 টাকাও আছে। সরকার যে রেট দিচ্ছে ওই রেটে আমরা পাচ্ছি না, এই কারণেই আমরা সেলবার এই রেটে বিক্রি করতে। অন্যদিকে ডিলাররা দায় চাপাচ্ছেন কোম্পানির ওপর। তাদের দাবি, সরকারের নির্ধারিত দামের সঙ্গে কোম্পানির সরবরাহ মূল্যের মিল নেই। 1 তারিখ থেকে গ্যাস ধরতেছে, ডিলার ধরতেছে 1900 টাকা, 1950 টাকা, আমরা 2000 টাকা বিক্রি করতেছি। কোম্পানি থেকে আমাদের কেনার রেটটা বেশি, সেই কারণে 1850-1900 টাকা আমরা মাল বিক্রি করি। হঠাৎ করে প্রতি সিলিন্ডারে 4 থেকে 500 টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। মার্কেট যাতে আনস্টেবল না হয় সে বিষয়ে আমরা কাজ করছি এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সুনির্দিষ্টভাবেই আমরা অভিযান পরিচালনা করব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।